আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 4th সেমিস্টার হিস্টোরি মেজর 1 পেপার, তোমাদের 4th সেমিস্টারে ইতিহাস মেজরের দুটো পেপার পড়তে হবে, অর্থাৎ মেজর পেপারই দুটো। সেই মেজর পেপারের 1 পেপার, অর্থাৎ এটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুটো পেপার রয়েছে। তোমরা চাইলে, আমাদের কাছে নোটস রেডি হয়ে গেছে, প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর যদি তোমরা ভাবো দুটো পেপার সংগ্রহ করব, আমাদের দুটো পেপার রেডি হয়ে গেছে। দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে তোমরা ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। এতে তোমরা ভীষণভাবে উপকৃত হতে পারবে। দেখো, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইন্ডিয়া ফ্রম দ্য আর্লিয়েস্ট মেডিয়াভেল পিরিয়ড টু দ্য রাইজ অব দ্য মুঘলস, অর্থাৎ সুলতানি মধ্যযুগ থেকে মোঘল যুগের, প্রাক মোঘল যুগ পর্যন্ত তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। সিলেবাস কিন্তু অনেক বড়। এর আগে যে ইতিহাস অনার্সের যে সিলেবাস ছিল, পুরনো সিলেবাস, সেই পুরনো সিলেবাসের দুটো পেপারকে একত্রিত করে একটি পেপার করা হয়েছে, যে কারণে সিলেবাসের পরিসর অনেক বেড়েছে এবং সেই সিলেবাসের মধ্যে কন্টেন্ট অনেক বেড়ে গেছে। তাই তোমরা, এই বড় সিলেবাসের কারণে আমরা পুরো সিলেবাস অনুযায়ী নোটস তৈরি করেছি। তোমরা নোটস সংগ্রহ করলে তোমাদের এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, কোনো বইপত্র কেনারও প্রয়োজন হবে না। চাইলে তোমরা নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন আমরা তুলে ধরবো। তার আগে অবশ্যই সিলেবাসে কি রয়েছে সেই সিলেবাসটি তোমরা এক ঝলক দেখে নাও। দেখো, নতুন সিলেবাস 2025, তোমাদের ইউনিট 1-এ তোমাদের কাছে ইংলিশের সিলেবাস রয়েছে। আমি ইংলিশ সিলেবাসটিকে বাংলায় আমি তুলে ধরছি। দেখো, কেন্দ্রীভূত থেকে বিকেন্দ্রীভূত ভারতের উত্তরণের ইতিহাসের উৎস এবং ইতিহাস রচনা, উত্তর ভারতের রাজপুত, দক্ষিণ ভারতের রাজনীতি, বাংলা রাজ্যের পাল ও সেন বংশ, অর্থনীতি, সমাজ, ধর্ম ও সংস্কৃতি। এরপরে ইউনিট 2-এ তোমাদের রয়েছে, ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে দিল্লি সুলতানির অধীনে উত্তর ভারত 997 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত, তুর্কি আক্রমণ 1206 থেকে 1286 খ্রিস্টাব্দ পর্যন্ত, সুলতানির সাম্রাজ্যের একীভূতকরণ, খলজি বিপ্লব, খলজিদের অধীনে সর্বশক্তিমান রাষ্ট্র, তুগলকের সময়কালের সংস্কার, দিল্লি অঞ্চলের পুনর্গঠন, প্রতিসংস্কার এবং পুনর্গঠন, বিজয়নগর ও বাহমনি রাজ্যের উত্থান ও বিকাশ। এরপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন নয়, 3 নম্বর ইউনিটে তোমাদের কি রয়েছে দেখো। মোগল আরোহণের প্রাককালে দিল্লি, তৈমুরের আক্রমণ, সৈয়দ এবং লোদি বংশ, বাবরের দুঃসাহসিক অভিযান, বাবরের মধ্য এশিয়ার সংযোগ, হুমায়ুনের দুর্ভাগ্য, শেরশাহ এবং ভারতে আফগান শাসন। এরপরে ইউনিট 4 থেকে তোমাদের সিলেবাসে রয়েছে দেখো, সুলতানি ভারতের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি, রাষ্ট্র রাজত্বের ধারণা, নতুন কৃষি ব্যবস্থা, বাণিজ্যিক ও শিল্প সম্পর্ক, নগরায়ন, ভক্তি, সুফি দর্শন, ভাষা, সাহিত্য, শিল্প, স্থাপত্য, বাংলা এবং বাংলার বাইরের যে শিল্প, স্থাপত্য, সাহিত্য, সেইগুলো তোমাদের পড়তে হবে। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী নোটস রেডি হয়ে গেছে, তোমরা চাইলে সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা। তোমাদের ইতিহাস মেজরের দুটো পেপার রেডি হয়ে গেছে, বাংলা মেজরের দুটো পেপার রেডি হয়ে গেছে। চাইলে তোমাদের বন্ধুদের বলতে পারো, তাদের যদি কারো বাংলা মেজর থাকে বা রাষ্ট্রবিজ্ঞান মেজর, এডুকেশন মেজর, ফিলোজফি মেজর, সমস্ত পেপারের মেজর, মাইনর, এইসি সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা, মেজর এবং মাইনরের প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা। মেজর পেপার দুটো নিলে দুটো পেপারের জন্য 500 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন একদম কমপ্লিট পেয়ে যাবে, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এখানে এবার চলো দেখে নিই এই সিলেবাস অনুযায়ী সাজেশন আমরা তুলে ধরছি, তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য সাজেশন। বাকি যে প্রশ্নগুলো তোমরা দেখতে পারবে, এই প্রশ্নগুলো PDF কপিতে উত্তর থাকবে। তোমরা এই প্রশ্নগুলোও কিন্তু পড়বে, বাদ দেবে না, যতটা সম্ভব হবে তোমরা পড়বে, তাহলে পরীক্ষায় তোমাদের
প্রশ্ন যেভাবে আসুক তোমরা লিখতে পারবে, কারণ সিলেবাস অনেক বড়, যে কারণে কোথা থেকে প্রশ্ন তুলে দেবে সেটা বলা খুব মুশকিল এবং অনুমান করা ভীষণ ভীষণ টাফ। আর এখন বর্তমানে যত সেমিস্টার তোমরা উপরের দিকে যাবে তত কোশ্চেনের প্যাটার্ন কঠিন হবে, সিলেবাসের পরিধি বৃদ্ধি পাবে। তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে যে পরিমাণ সিলেবাসে তোমরা পড়াশোনা করেছো তার চাইতে সিলেবাসের পরিধি কিন্তু ধীরে ধীরে বাড়বে। তাই অল্প সংখ্যক প্রশ্ন পড়া সম্ভব নয়, আর অল্প সংখ্যক প্রশ্ন যদি পড়বো মনে করো তাহলে বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে, আর পারলে কম স্টার দেওয়া প্রশ্নগুলো দেখে রাখবে। তারপরে দেখো 1 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক হিসাবে জিয়াউদ্দিন বারনির গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর, ঐতিহাসিক হিসাবে মিনহাজ ও সিরাজের ভূমিকা বা তাৎপর্য বিচার করো। ঐতিহাসিক হিসাবে আমির খসরুর তাৎপর্য বিশ্লেষণ করো। রাজপুত জাতির উত্থান ও উৎপত্তি সম্পর্কে কর্নেল টডের বক্তব্য আলোচনা করো। সুলতানি যুগের ইতিহাস রচনায় বিদেশি পর্যটক ইবন বতুতার অবদান আলোচনা করো। কৈবর্ত বিদ্রোহের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো। পাল রাজাদের অধীনে বাংলার সংস্কৃতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ধর্মপাল ও দেবপালের নেতৃত্বে পাল বংশের ইতিহাস সম্বন্ধে লেখো। এরপরে 10 নম্বর প্রশ্ন, সেন রাজাদের কৃতিত্ব পর্যালোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রাজপুতদের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত উল্লেখ করো, অথবা মুসলিমদের অভিযানের প্রাককালে বিখ্যাত রাজপুত বংশগুলির পরিচয় দাও। এই প্রসঙ্গে ভারতের রাজপুত যুগের গুরুত্ব আলোচনা করো। তারপরে এই ইউনিটের লাস্ট প্রশ্ন, রাজপুত রাজ্যগুলির পরাজয়ের আর্থ সামাজিক কারণ ব্যাখ্যা করো। ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ও উত্তর পশ্চিম ভারতের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা বর্ণনা করো। 2 নম্বর, তুর্কি আক্রমণের প্রতিরোধে ভারতীয়দের ব্যর্থতার কারণ কী ছিল। তারপর 3 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির রাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। 4 নম্বর, আলাউদ্দিন খলজির অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো, অথবা আলাউদ্দিন খলজির রাজস্ব সংস্কার বা ভূমি সংস্কার সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বাজার দর নিয়ন্ত্রণে আলাউদ্দিন খলজি কী কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন। আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ইলতুৎমিশ কীভাবে ভারতের সুলতানি শাসনকে সংহত করেছিলেন। তারপরে 7 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের ইকতা ব্যবস্থা ওপরে সমালোচনামূলক টিকা লেখো। ফিরোজ শাহ তুগলক কি জনদরদী শাসক ছিলেন, অথবা ফিরোজ শাহ তুগলকের বিভিন্ন সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। তারপরের প্রশ্ন, দিল্লির সুলতানি পতনের জন্য ফিরোজ শাহ তুগলক দায়ী ছিলেন কি। 10 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাসে 1290 সালের খলজি বিপ্লবের তাৎপর্য কী ছিল, অথবা খলজি বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। এরপরে তরাইনের দ্বিতীয় যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। সুলতানা রাজিয়ার কৃতিত্ব ব্যর্থতা মূল্যায়ন করো, অথবা সুলতানা রাজিয়ার পতনের মূল কারণগুলি কী ছিল। এরপরে 13 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানের প্রধানমন্ত্রী হিসাবে বলবনের কার্যকলাপের উপরে মন্তব্য করো। গিয়াসউদ্দিন বলবনের সামনে কী কী সমস্যা ছিল, অথবা গিয়াসউদ্দিন বলবনের রাজতান্ত্রিক আদর্শকে রাজ্য শাসনের দৈব সূত্র তত্ত্ব বলা যায় কি, আলোচনা করো। এরপরে মোহাম্মদ বিন তুগলকের 2টি পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে রাখতে পারো। তারপরে দেখো বিজয়নগর ও বাহমনি রাজ্য থেকে প্রশ্ন, বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষের কারণ ব্যাখ্যা করো, অথবা বিজয়নগর ও বাহমনি রাজ্যের সংঘর্ষে ধর্ম কতটা ভূমিকা পালন করেছিল। তারপরে প্রশ্ন, বিদেশি পর্যটকদের অনুসরণে বিজয়নগর রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা সম্বন্ধে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। তাই কেউ দামাদামি মনে করলে অনুগ্রহ করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সময়ের অপচয় করবে না বা আমাদের বিরক্ত করবে না। আমাদের ফিক্সড প্রাইস, এমনিতেই আমাদের অনার্সের পেপারের খরচ তোলা খুবই মুশকিল হয়, তাই তোমরা আমাদের সহযোগিতা করবে, তোমরা নিজেরা উপকৃত হও, সেই সঙ্গে আমাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ সেই অর্থটিও আমাদের আসবে তোমরা যদি আমাদের কাছে নোটস সংগ্রহ করো এবং আমাদের সহযোগিতা করো। তাহলে প্রতি সেমিস্টারে তোমরা নোটস পেয়ে যাবে এবং টেনশন ফ্রিভাবে পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবে। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন দূর দূরান্তে ছোটাছুটি করতে হবে না, প্রচুর অর্থ ব্যয় করারও প্রয়োজন হবে না, সময় ব্যয় করারও প্রয়োজন হবে না। বরঞ্চ তোমরা যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে প্রচুর সময় ব্যয় করে
নোট সংগ্রহ করো, সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য এখনই প্রস্তুতি নাও, বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নাও, বা কোনো হাতের কাজ শিখে ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য তোমরা প্রচেষ্টা চালাও। তাই তোমরা শুধুই এখন থেকে সময়ের অপচয় করো না, এখন থেকে সময়ের মূল্য দিতে শেখো। তারপর 17 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, এটি 18 নম্বর হবে, নায়নকারা প্রথা বলতে তুমি কি বোঝো? 19 নম্বর প্রশ্ন, বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন, তার অবদান সংক্ষেপে আলোচনা করো। তারপরে 20 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের উত্থান সম্পর্কে আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের বিকাশে মাহমুদ গাওয়ানের ভূমিকা বা অবদান আলোচনা করো। ইউনিট 3 থেকে প্রশ্ন, মোগল আরোহণের প্রাককালে দিল্লি। 1 নম্বর, মোগল বিজয়ের প্রাককালে ভারতের অবস্থা কেমন ছিল। 2 নম্বর, তৈমুর লংয়ের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল। তৈমুর লংয়ের আক্রমণের তাৎক্ষণিক ফলাফল কী ছিল। তারপরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা রূপে খিজির খাঁর কৃতিত্ব আলোচনা করো। লোদি বংশের প্রতিষ্ঠাতা রূপে বহলুল লোদির কৃতিত্ব মূল্যায়ন করো। 5 নম্বর প্রশ্ন, সিকান্দার শাহ লোদির কৃতিত্ব মূল্যায়ন করো। তারপরে লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদির রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে লেখো। 8 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, আফগান ও রাজপুতদের বিরুদ্ধে বাবরের সাফল্যকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। 10 নম্বর প্রশ্ন, বাবর ছিলেন বিজয় সংগঠক কিন্তু তিনি সাম্রাজ্য নির্মাতা ছিলেন না, আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শের শাহ শুধুমাত্র একজন উদ্ভাবক ছিলেন না, তার প্রকৃত উদ্দেশ্য ছিল সরকারি প্রশাসন যন্ত্রকে পুনরুজ্জীবিত ও দক্ষ করে তোলা। তুমি কি এই বক্তব্যের সাথে একমত? শের শাহের রাজস্ব সংস্কার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, অথবা এই 11 নম্বর প্রশ্নটি শের শাহের কৃতিত্ব মূল্যায়ন করো। এরপরে শের শাহের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। শের শাহের পুলিশি ও সেনাবাহিনী ব্যবস্থার পরিচয় দাও। হুমায়ুনের ভাগ্য বিপর্যয়ের কারণ কী ছিল। মোগল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠায় হুমায়ুনের ভূমিকা আলোচনা করো। আফগান স্বৈরতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। 4 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি, সুলতানি যুগে স্থাপত্য ভাস্কর্য শিল্পকলার পরিচয় দাও। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। 2 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের সাহিত্য চর্চার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের অর্থনৈতিক অবস্থার সম্পর্কে বিবরণ দাও। আদি মধ্যযুগে কৃষি অর্থনীতির পরিচয় দাও। মধ্যযুগের ভারতীয় সাহিত্য সমাজে সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব উল্লেখ করো। আর 9 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে ভক্তি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভক্তি কি, ত্রয়োদশ ও ষোড়শ শতাব্দী পর্যন্ত ভক্তি আন্দোলন গতি প্রকৃতি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সামাজিক ক্ষেত্রে সহিষ্ণুতা ও সমন্বয়ের প্রসারে সুফিবাদের অবদান আলোচনা করো। সুলতানি যুগে বাংলায় হিন্দু মুসলমান সংস্কৃতির সমন্বয়ের উপরে টিকা লেখো। সুলতানি যুগে অভ্যন্তরীণ বাণিজ্যের গতি প্রকৃতি আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, দিল্লির সুলতানি কি ধর্মাশ্রয়ী রাষ্ট্র ছিল, ব্যাখ্যা করো। 13 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি যুগের নগরায়ন প্রক্রিয়া ব্যাখ্যা করো। 14 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে উৎপাদন ব্যবস্থায় কারখানার ভূমিকা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, সুলতানি যুগের সামুদ্রিক বাণিজ্যের পরিচয় দাও। লাস্ট প্রশ্ন, সুলতানি যুগে সুলতান অভিজাতদের মধ্যে সম্পর্ক সম্বন্ধে একটি ছোট টিকা লেখো। এই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশনের প্রশ্ন। তবে যেগুলো স্টার দেওয়া রয়েছে সেইগুলোই সাজেশনের প্রশ্ন। তোমরা অনেকে বলবে যে প্রচুর প্রশ্ন, অবশ্যই প্রচুর প্রশ্ন, এবং তোমরা বলবে যে পুরো সিলেবাস তুলে দিয়েছেন, সেটাও অনেকে বলবে, আমরা জানি। কিন্তু সেটা তোমরা যদি বলো, তোমরা যদি ভাবো যে আমি 15 থেকে 20খানা প্রশ্ন পড়বে, তোমরা কমন পাবে না। কারণ যে সিলেবাস, সেই সিলেবাস ভীষণ টাফ সিলেবাস এবং অনেক বড় সিলেবাস। এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখছো, এর আরও দ্বিগুণ প্রশ্ন এই সিলেবাস থেকে হবে। কিন্তু তার মধ্য থেকে আমরা যেগুলো বাছাই করা, সেই বাছাই করা প্রশ্নগুলো রেখেছি। এই যে সিলেবাস, সেখানে এই সিলেবাসের উপরে কম করে 200 থেকে 250 প্রশ্ন হয়। তার মধ্য থেকে আমরা বাছাই করে যে প্রশ্নগুলো রেখেছি, তার মধ্যে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে, সেই বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই ভালো করে পড়বে। বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে 25খানা প্রশ্নে, আর 2 স্টার দেওয়া রয়েছে মোটামুটি আরও 15-16খানা প্রশ্নে। তা এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। পড়লে তবেই 100% কমন পাবে, নইলে কিন্তু কমন পাওয়া ভীষণ মুশকিল। তাই তোমরা রিস্ক নিবে না। রিস্ক নেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, কারণ তোমাদের এটা যেহেতু ভবিষ্যতের জন্য তোমরা পড়াশোনা করছো, তাই পড়াশোনা
করলে ভালোভাবে পড়াশোনা করতে হবে, নইলে কিন্তু পরীক্ষার ফলাফল ভালো হবে না এবং ভবিষ্যতেও কিন্তু তুমি সুপ্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তোমার সমস্যা হতে পারে। তাই অবশ্যই তোমরা নেগেটিভ চিন্তা ত্যাগ করে পজিটিভ ভাবনা নিয়ে ভবিষ্যৎ জীবনে তোমরা প্রতিষ্ঠিত হবে সেই প্রচেষ্টা নিয়ে তোমরা পড়াশোনা করো। অবশ্যই তোমরা প্রতিষ্ঠিত হতে পারবে এবং সময় প্রতি মুহূর্তে পরিবর্তনশীল। এখন হয়তো চাকরির সময়টা খারাপ, কিন্তু পরবর্তীতে যে চাকরির সময়টা খুব ভালো হবে না এমন নয়। তোমাদের সময়ে দেখা যাচ্ছে চাকরি প্রচুর পরিমাণে হবে, তাই এখন থেকেই তোমরা কিন্তু ভালোভাবে পড়াশোনা করে নিজেদের তৈরি করো, তাহলে তোমাদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত করতে তোমাদের সুবিধা হবে। এবার দেখো প্রশ্ন উত্তরের যে পিডিএফ কপি তোমাদের ডেমো দেখাচ্ছি, এটাই তোমরা পিডিএফ কপি আকারে পাবে। এখানে ডেমো দেখে নাও, পুরোটাই কম্পিউটার টাইপ। এখানে আমাদের হাতে লেখা বা বই ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয়, টাইপিস্টদের দ্বারা টাইপ করা হয়, যে কারণে আমাদের কাছে তোমরা নোটস সংগ্রহ করলে নিশ্চিন্তে তোমরা থাকতে পারবে এবং এইগুলো পড়লে এর মধ্য থেকেই তোমরা 100% কমন পাবে। তবে আমি বলে দিই, প্রত্যেকটি তোমাদের ইতিহাস মেজরের সিলেবাস যেহেতু অনেক বড়, তাই একটি পেপারে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন মিলিয়ে 130 থেকে 150 পেজ পর্যন্ত হবে। তোমরা সেই মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের কাছে নোট সংগ্রহের জন্য মেসেজ করবে। একটি পেপারে তোমাদের এই পেপারটি যেমন মেজর 1 পেপারে তোমাদের প্রায় 140 থেকে 45 পেজ হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর মিলিয়ে, আর তোমাদের দ্বিতীয় পত্রে প্রায় 115 থেকে 20 পেজ হবে। তাই তোমরা চাইলে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তাহলে তোমরা টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা ফলাফল খুব ভালো করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।